আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখানে আছো মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানব। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য বা কেন্দ্রীয় ব্যাংক কী, কাকে বলে, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দেখো, শুরুতে এখানে লেখা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কী। এই প্রশ্নটা অধিকাংশ সময়ে ভোট পরীক্ষায় এসে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কী, জ্ঞানমূলক প্রশ্ন বা অবজেক্টিভেও আসে। দেখো, কেন্দ্রীয় ব্যাংক কী কথা উত্তর যদি আমরা বলতে চাই, আমরা বলবো ব্যাংকিং সমাজের নেতা, রাজা, অভিভাবক, সূর্য। আমরা এই চারটির যে কোনো একটি উত্তর কেন্দ্রীয় ব্যাংক কি এটার উত্তর লিখতে পারি, অথবা আরেকটাও লিখতে পারি কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান ব্যাংক। তাহলে দেখো, এবার হলো কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা বা কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝো। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা খ নং প্রশ্নে অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে। এসএসসি পরীক্ষায় অনেকবার আসছে কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝো। কেন্দ্রীয় ব্যাংক বলতে সরকারের এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যা সরকারের অধিকাংশ আর্থিক লেনদেনগুলো কার্য সম্পাদন করে থাকে এবং যা কার্য সম্পাদনের জন্য বিভিন্ন উপায়ে আর্থিক প্রতিষ্ঠানের কার্যের উপর প্রভাব বিস্তার করে এবং সরকারের আর্থিক নীতি নির্ধারণে সহায়তা করে থাকে। আমি আবার বলছি, কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝো। কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝায় সরকারের এমন একটি প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে এবং যা সম্পাদনে সরকারের বিভিন্ন উপায়ে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে এবং সরকারের আর্থিক নীতি নির্ধারণে সহায়তা করে থাকে। এবার আসো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, এই প্রশ্নটা ঘ এবং ঘতে আসে। যদি কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ঘতে আসে, তিনের জন্য আসে। তোমাদের এই পাঠ্য বইতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য আছে 15টি পয়েন্ট, যেখানে মার্কস থাকবে 3। এই 3 নম্বরের জন্য যদি আসে, তাহলে আমরা শুধুমাত্র পয়েন্টগুলো লিখে দিলেই আমরা 3-এ 3 পেয়ে যাব। তাহলে আসো আমরা এবার পয়েন্টগুলো একটু আলোচনা করব। বইতে আছে, তোমরা বইটাও দেখতে পারবো, আমার ক্লাসটা অনুসরণ করবে এবং মাঝে মাঝে আমি দু একটা বিষয় বিস্তারিত আলোচনা করব, সেটা শোনার জন্য চেষ্টা করো, বোঝার চেষ্টা করবা। দেখো, প্রথম হলো মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ হচ্ছে মুদ্রা বাজার গঠন এবং নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় পয়েন্টটা হলো নোট ও মুদ্রা প্রচলন। আজকে আমাদের পকেটে, আমাদের হাতে, আমাদের কাছে, সবার কাছে কোনো না কোনো টাকা আমরা ব্যবহার করে থাকি, আমরা হাতে থাকি, আমরা দেখে থাকি, আমরা গণনা করেছি। দেখো, এই টাকাগুলো কে তৈরি করেছে? এই টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক তৈরি করেছেন। আর এই টাকা কে বলা হয় নোট ও মুদ্রা। নোট বলতে কাগজের, মুদ্রা বলতে ধাতব পদার্থ। এই দুইটা জিনিস তৈরি করা, প্রচলন করা একমাত্র দায়িত্ব হলো, উদ্দেশ্য হলো কার? কেন্দ্রীয় ব্যাংকের। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করা। এক দেশ থেকে আরেক দেশে মুদ্রার আদান প্রদান হয়। যেমন তোমার আব্বু বা তোমার চাচা বা তোমার মামা, তোমার ভাই বিদেশে কর্মরত আছেন, সে কিন্তু মাস শেষে কি করেন? ওই বিদেশ থেকে অর্থ উপার্জন করে নিজ দেশে পাঠান। এই যে এক দেশের মুদ্রা আরেক দেশে পাঠাচ্ছেন, আদান প্রদান হচ্ছে, এই বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য। এবার আসো দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মুদ্রার মান অক্ষুণ্ণ রাখাও কেন্দ্রীয় ব্যাংকের আরেক ধরনের উদ্দেশ্য। এবং এবার হলো ব্যাংক সমূহের ব্যাংকার। বাংলাদেশের যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে, এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য আছে। আমরা পরবর্তীতে পার্থক্য আকারে বিস্তারিত আলোচনা করব। তবে এটুকুই শুধু জেনে রাখো, কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের প্রধান ব্যাংক, দেশের ব্যাংক সমূহের ব্যাংকার,
সকল ব্যাংকের রাজা, সকল ব্যাংকের অভিভাবক, সকল ব্যাংকের নেতা, এইভাবে শুধু কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা হিসেবে জানো। আর বাণিজ্যিক ব্যাংকের ছোট একটা সংজ্ঞা জানা রাখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল ব্যাংক তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে থাকে, গঠন করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, এই ব্যাংকগুলোকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। তাহলে এই ব্যাংক সমূহের ব্যাংকারকে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ আমাদের দেশে যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে এই বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকটে একটি করে অ্যাকাউন্ট খুলে থাকে। একটা ব্যাংক গঠন করার পূর্ব শর্ত হলো কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ অর্থ কি করা, জামানত রেখে ব্যাংক বাণিজ্যিক ব্যাংক তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করতে পারে বা ব্যাংক কার্যক্রম শুরু করতে পারে। তাই বাংলাদেশে যতগুলো বাণিজ্যিক ব্যাংক আছে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হলো কেন্দ্রীয় ব্যাংক। নিকাশ ঘর, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিকাশ ঘর কি? এই প্রশ্ন যদি আসে তাহলে তোমরা লিখবা নিকাশ ঘর হচ্ছে এক বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে এক ব্যাংক এবং অন্য ব্যাংকের মধ্যে লেনদেন জনিত কোনো মামলা মোকদ্দমা বা ভুল বোঝাবুঝি বা কোনো ঝামেলা হলে তা নিষ্পত্তি করে দেওয়ার কাজ হলো কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তার মানে কার কাজ? এটা হলো বাণিজ্যিক ব্যাংকের আরেকটা কাজ। অর্থাৎ দেশের ব্যাংকিং কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য পরিচালনা করতে কি করা হয়, কেন্দ্রীয় ব্যাংক অন্য সকল ব্যাংকের মধ্যে লেনদেন নিষ্পত্তি করে থাকে। এবার আসলে ঋণ নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তাদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী কি করে থাকেন, ঋণ দিয়ে থাকেন। আর ঋণ সরবরাহের মাত্রা এত বেড়ে যায় যখন ব্যাংকে রিজার্ভের টাকার পরিমাণ কমে যায়, এই সময় কেন্দ্রীয় ব্যাংক কি করেন, বাণিজ্যিক ব্যাংকদেরকে ওই সরবরাহকৃত ঋণ তোলা বা আদায় করার জন্য পরামর্শ দিয়ে থাকে। এই পরামর্শ দেওয়ার প্রায় হলো ঋণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত ঋণ সরবরাহ করা এবং তা আবার প্রয়োজনের সময় নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে আনা, এটা হলো ঋণ নিয়ন্ত্রণ। সরকারের পরামর্শদাতা, কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ প্রদান করে থাকে। এবার আসো মূল্য স্তর স্থিতিশীল রাখা। মূল্য স্তর স্থিতিশীল রাখা এই জিনিসটা কি? ধরো একটি বাজারে 10টি কুরবানির গরু উঠেছে, কিন্তু গ্রাহক সংখ্যা হয়েছে কত? গ্রাহক সংখ্যা হয়েছে 100। সবারই আগামী দিন কোরবানি, সবাইকে 100 জন মানুষকে কোরবানি গরু কিনতে হবে। বলো এই ক্ষেত্রে ওই গরুগুলোর দাম বাড়বে না কমবে? আমরা বুঝতেই পারছি গরুগুলোর দাম যেটা 50,000 টাকা সেটা 60,000, 70,000, কেউ 80,000 টাকা নিয়ে মূল্য দিয়ে গরুগুলো কিনা নিয়ে যাবে। দেখো যে গরুটার দাম ছিল 50,000 টাকা সেই গরুটার বাজারে বিক্রি হলো 80,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে কি মূল্য স্তর বৃদ্ধি পাচ্ছে না কমছে? দ্রব্যের দাম বেড়ে গেলেও মুদ্রার মান কি হয়েছে? কমে গেছে। তুমি যদি 50,000 টাকা নিয়ে গরু কিনতে যাও তাহলে কিন্তু ওই বাজার থেকে আর গরু কিনতে পারবে না, তোমার টাকার অভাবে বাড়ি ফিরে আসতে হবে। অর্থাৎ তোমার এই 50,000 টাকার কোনো ভ্যালু বা দাম থাকলো না। এটাকে বলা হয় মূল্য স্তর নিয়ন্ত্রণ স্থিতিশীল রাখা কে করেন? বা কেন্দ্রীয় ব্যাংক। এবার আসো সরকারের ব্যাংক, সরকারের সমস্ত লেনদেন নিষ্পত্তি করে থাকে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। তাই কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয় জনকল্যাণ। আমি একটু আগে বলেছিলাম বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে না। এর উদ্দেশ্য হলো জনকল্যাণ, সরকারের সাথে তাল মিলিয়ে সরকারের দেশের উন্নয়নের স্বার্থে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সম্পদের সুষম বন্টন, বাণিজ্যিক সরকারের বিভিন্ন প্রকল্প প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা উদ্দেশ্য। মূলধন গঠনে সহায়তা করা, মূলধন গঠনে সহায়তা করা। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনগণের আমানত সংগ্রহ করে তা বড় অঙ্কের পরিমাণের টাকাগুলো বিভিন্ন মিল, ইন্ডাস্ট্রি, শিল্প কারখানায় বিপুল পরিমাণে অর্থ সরবরাহ করে থাকে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের এটা একটা উদ্দেশ্য, মূলধন গঠন করা। দেখো পদ্মা সেতুর মতো একটা প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ যোগান কে দিয়েছে? কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে। সেটা কিভাবে আসছে? জনগণের মাধ্যমে টাকাটা সহায়তা করছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের গচ্ছিত টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কি করেন? মূলধন গঠন করে দেয়।
ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক। আজকে যে আমরা বর্তমান যুগে যে ব্যাংকিং জগতে যে সেবা পাচ্ছি, বলে কি 24 ঘন্টা আমরা ব্যাংকের সাথে লেনদেন করতে পারতেছি, বিকাশের যে কোনো জায়গা থেকে টাকা আদান প্রদান করতে পারতেছি, মেসেজের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি জানতে পারতেছি, উত্তোলনের পরিমাণ জানতেছি, টাকার পরিমাণ জানতে পারতেছি। যে কোনো ধরনের সেবা যে আজকে বর্তমানে আমরা ভোগ করতেছি, এই সেবাটা কিন্তু পূর্বে এরকম ছিল না। অর্থাৎ পর্যায়ক্রমে ধাপে ধাপে ব্যাংকিং কার্যক্রমকে এই আধুনিক জগতে আনয়নের একমাত্র পথ প্রদর্শক হিসেবে কাজ করেন কে? এই কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বইটা খুলে এই উদ্দেশ্যগুলো পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবা, আর বর্ণনাগুলো একটু করে 1 লাইন করে দেওয়া আছে, 2 লাইন করে দেওয়া আছে, অর্থাৎ 1 বাক্য 2 বাক্যের মধ্যে বর্ণনা করে দেওয়া আছে। তোমরা একটু পড়বা, দেখবে ইনশাআল্লাহ সহজেই তোমাদের বোধগম্য হয়ে যাবে এবং পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারবে। অবশ্যই কিন্তু পয়েন্টগুলো মুখস্থ থাকতেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা আরেকটা বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আসব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।